আজকে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং চ্যাপ্টারের যে এমসিকিউ, সেই এমসিকিউগুলো। এই অধ্যায়টি এমসিকিউ এর জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই অধ্যায় হতে বোর্ড পরীক্ষায় 5 থেকে 6টি এমসিকিউ প্রশ্ন আসে। তো বিভিন্নভাবে এমসিকিউ প্রশ্নগুলো থাকতে পারে। আমরা এখানে আলোচনা করব কিছু কমন প্যাটার্ন নিয়ে, অর্থাৎ বিগত সালগুলোর বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে আমরা কিছু কমন প্যাটার্ন দেখতে পাই, যেগুলো থেকে প্রতিবারেই বিভিন্ন বোর্ডে বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে। আমরা সেই অংশগুলো একটু ভালোভাবে জানা নেওয়ার চেষ্টা করবো এই টিউটোরিয়ালে, এবং আমরা এই টিউটোরিয়ালে যেগুলো আলোচনা করবো সেগুলো প্রোগ্রামের অত্যন্ত বেসিক বিষয়। আমাদের এমসিকিউ এর পাশাপাশি সৃজনশীল অ্যান্সারের জন্য আমাদের সেই বিষয়গুলো সম্বন্ধে ধারণা রাখতে হবে। তো আমরা এখানে কিছু টাইপে সেই বিষয়গুলোকে একটু জেনে নিব, অর্থাৎ একটা এমসিকিউ এর মাধ্যমে ওই রিলেটেড আরও যে এমসিকিউগুলো আসতে পারে সেগুলো আমরা ভালোভাবে জানে নেব। তো আমরা এখানে প্রথমে শুরু করলাম। একটি এমসিকিউ এরকম দেয়া আছে যে কোনটি ফ্লোচার্টের সংযোগ প্রতীক। আমরা জানি ফ্লোচার্ট হলো প্রোগ্রামিং সমস্যার সমাধানের জন্য যে চিত্রভিত্তিক পদ্ধতি ব্যবহার করা হয় তাকে ফ্লোচার্ট বলা হয়। তো ফ্লোচার্টের বিভিন্ন প্রতীক আছে, এক একটি প্রতীক দ্বারা ফ্লোচার্টের এক একটি অংশকে নির্দেশ করা হয়। তো এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসে যে কোন প্রতীক দ্বারা ফ্লোচার্টের কোন অংশকে নির্দেশ করা হয়, বা ওই অংশের প্রতীক নিচের কোনটি। তো এখানে বলা আছে যে কোনটি ফ্লোচার্টের সংযোগ প্রতীক। সংযোগ অর্থাৎ কানেক্টর, বিভিন্ন ফ্লোকে কানেক্ট করে যেটা, সেই প্রতীক কোনটি। তো এর জন্য এই ধরনের এখানে সংযোগ প্রতীক না বলে কোনটি ইনপুট এর জন্য ব্যবহৃত হয় ফ্লো চার্টে, কোন চিত্রটি, কোনটি আউটপুটের জন্য, কোনটি প্রসেসিংয়ের জন্য, কোনটি শুরু বা শেষ বা কন্ডিশন দেওয়ার জন্য কোন প্রতীকটি ব্যবহৃত হয়, এরকম প্রশ্ন আসতে পারে। তো এই টাইপের প্রশ্নের অ্যান্সার করার জন্য আমাদের ফ্লো চার্টের কোন প্রতীক দ্বারা কোন অংশটিকে নির্দেশ করা হয় সেটি ভালোভাবে একটু জানা রাখতে হবে। তো এখানে যে অ্যান্সারটি হবে সেই অ্যান্সারটি হচ্ছে গ, অর্থাৎ একটা সার্কেল, এই সার্কেল দ্বারা কি করা হয়, সংযোগ প্রতীকটিকে নির্দেশ করা। মনে রাখতে হবে ডিম্বাকৃতি যে চিহ্ন দ্বারা আছে, অর্থাৎ ক নম্বরে যে অপশনটি তোমরা দেখতে পাচ্ছ এটি দ্বারা কোনো একটা ফ্লোচার্টের শুরু বা শেষ অংশ নির্দেশ করা হয়, এবং সার্কেল অর্থাৎ বৃত্তাকার যে অংশটি আছে গ নম্বর অপশনে সেটি দ্বারা কোনো একটি ফ্লোচার্টের সংযোগ প্রতীককে নির্দেশ করা হয়। তো আমরা একটু দেখে নিই যে কোন প্রতীক দ্বারা ফ্লোচার্টের কোন অংশটিকে নির্দেশ করা হয়। তো এখানে একটি চার্ট দেয়া আছে প্রতীক, এবং এই প্রতীকগুলো কোনটি দ্বারা কোন অর্থ নির্দেশ করে সেটি। তো প্রথমটি হচ্ছে উপবৃত্ত বা ডিম্বাকৃতি অংশ, এটি দ্বারা কি করা হয়, কোনো একটা প্রোগ্রামের শুরু বা শেষ নির্দেশ করা হয়। দ্বিতীয়তে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি সামান্তরিক, সামান্তরিক দ্বারা কি করা হয়, কোনো একটা প্রোগ্রামের ইনপুট বা আউটপুট অংশটিকে নির্দেশ করা হয়। আমরা ইনপুট আর আউটপুট সম্বন্ধে জানি যে ইউজারের কাছে কোনো মান নেয়াকে বলা হয় ইনপুট, এবং ইউজারকে কোনো মান বা ভ্যালু দেয়াকে বলা হয় আউটপুট। এই কাজগুলো করার জন্য আমাদের কোন প্রতীকটি ব্যবহার করতে হবে, ফ্লোচার্টের সামান্তরিক। এরপরে তৃতীয় যে প্রতীকটি, এটি একটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র দ্বারা আমরা কী বোঝাই, প্রসেসিং বা প্রক্রিয়াকরণ অংশ, অর্থাৎ একটি ফ্লোচার্টের যে প্রসেসিং বা প্রক্রিয়াকরণ অংশগুলো থাকে সেগুলো আমরা কোন বক্সের মাধ্যমে দেখাবো, একটি আয়তক্ষেত্রের মাধ্যমে দেখাবো। এরপরে এটিকে বলা হয় ডায়মন্ড বক্স, বা কোন বোঝায়, সিদ্ধান্ত, তুলনা বা কন্ডিশন বোঝায়। বৃত্ত, বৃত্ত দ্বারা আমরা একটু আগে জানালাম যে এটি কোন কাজে ব্যবহার করে, ফ্লোচার্টে বিভিন্ন ফ্লো বা ধাপগুলোকে একত্রিত করার জন্য কোন প্রতীকটি ব্যবহার করা হয়, সংযোগ প্রতীকটি ব্যবহার করা হয়। এটি সাব প্রোগ্রাম, এটি না জানলে হবে তোমাদের সমস্যা নেই। এরপরের যে চিহ্নটি, এটি দ্বারা বোঝা যাচ্ছে টিকা, অর্থাৎ আমরা যদি কোনো কমেন্ট করতে চাই তাহলে এর মাধ্যমে আমরা সেটা করতে পারি। এখানে শেষে এখানে 4টি প্রতীক দেওয়া আছে, এই প্রতীকগুলোকে বলা হয় ডাইরেকশন অফ ফ্লো, অর্থাৎ প্রবাহের দিক। আমরা জানি ফ্লো চার্টের আরেক নাম হচ্ছে প্রবাহ চিত্র। ফ্লো চার্টগুলো উপর থেকে নিচে, ডান দিক থেকে বাম দিকে, বাম থেকে ডানে, নিচ থেকে উপরে বিভিন্ন দিকে প্রবাহিত হতে পারে। তো ফ্লো চার্টগুলো কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে এটা আমাদেরকে ডাইরেকশন দ্বারা নির্দেশ করে দিতে হবে। তো এই ডাইরেকশনগুলো দ্বারা আমরা কি করতে পারি, ফ্লো চার্টের প্রবাহের যে দিক সেই দিকটি নির্ণয় করতে পারি। তাহলে এটা ছিল আমাদের প্রথম টাইপ। এই টাইপের যদি এমসিকিউ থাকে, বা এটা থাকেই বিভিন্ন বোর্ডে, তোমরা যদি বিগত সালে বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করো তাহলে সেটা বুঝতে পারবা। তো এইগুলো আমরা সহজেই কিন্তু নির্ণয় করতে পারবো কার মাধ্যমে, এই যদি এই প্রতীকগুলো আমরা জানা রাখতে পারি তাহলে এই এমসিকিউটির অ্যান্সার আমরা সহজে করতে পারবো। আচ্ছা, আমরা নেক্সট আরেকটি এমসিকিউ দেখি। এখানে বলা আছে যে নিচের কোনটি সঠিক চলক। আমরা জানি প্রোগ্রামে কোনো ভ্যালু জমা রাখার জন্য আমাদেরকে অবশ্যই একটি ভেরিয়েবল বা চলকের প্রয়োজন হয়। চলক ব্যতীত আমরা ভ্যালুগুলো সাধারণত জমা রাখতে পারি না। তো চলক ডিক্লেয়ার করা যায় যে কোনোভাবে, তারপরও সেখানে কিছু সীমাবদ্ধতা বা নিয়ম আছে,
বা সঠিকভাবে আমাদেরকে চলকটা ডিক্লেয়ার করতে হবে। যদি আমরা সঠিকভাবে চলকটা ডিক্লেয়ার না করি তাহলে কিন্তু ওই চলকের মধ্যে আমরা মান জমা করতে পারবো না। তো এখানে বলা আছে নিচের কোনটি সঠিক চলক। তো কোনটি সঠিক চলক এটা জানার আগে আমরা একটু জানে আসি যে আসলে চলকের ব্যবহারের প্রোগ্রামিংয়ের যে নিয়মগুলো সেই নিয়মগুলো কী কী, এটা জানলে আমরা আশা করছি প্রোগ্রামিংয়ের এই যে এমসিকিউ সঠিক চলকের এটার অ্যান্সার আমরা করতে পারবো। তো চলক ব্যবহারের এখানে কিছু নিয়ম দেওয়া আছে। প্রথম যেটা সেটা বলা আছে যে ভেরিয়েবলের প্রথম অক্ষর অবশ্যই আলফাবেটিক ক্যারেক্টার। আমরা জানি আলফাবেটিক ক্যারেক্টার এ থেকে জেড এবং বড় হাতের এ থেকে জেড এগুলোকে অ্যালফাবেটিক ক্যারেক্টার বলা হয়। ভেরিয়েবলের প্রথম অবশ্যই কী হতে হবে, অবশ্যই আলফাবেটিক ক্যারেক্টার হতে হবে। ভেরিয়েবলের নাম কখনোই ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু হতে পারবে না। যেমন এখানে প্রথমে একটি ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করছি NUM অর্থাৎ নাম, এটা একটা সঠিক চলক। কেন সঠিক চলক, কারণ এখানে প্রথমে শুরু হয়েছে কি দ্বারা, ক্যারেক্টার দ্বারা। আমরা জানি অ্যালফাবেটিক ক্যারেক্টার বা ক্যারেক্টার দ্বারা ডিজিটগুলোকে ভেরিয়েবলগুলোকে শুরু হতে হবে। দ্বিতীয় যে ভেরিয়েবলটি এখানে দেওয়া আছে টু নাম, তো এটা একটি ভুল চলক ডিক্লারেশন। কেন, কারণ এখানে আমরা চলক ডিক্লেয়ারের প্রথমে কি ব্যবহার করছি, নাম্বার ব্যবহার করছি, কিন্তু আমরা নিয়ম 1 নম্বর পয়েন্টে যেটা জানা আসলাম সেটা হচ্ছে চলকের প্রথমে কখনোই নাম্বার ব্যবহার করা যাবে না। পরে নাম্বার ব্যবহার করা যাবে, কিন্তু চলকটা শুরু করতে হবে আমাকে অবশ্যই অ্যালফাবেটিক ক্যারেক্টার দিয়ে। আমরা টুটা কিন্তু নামের পরে দিতে পারতাম, নাম টু, তখন কিন্তু এটা একটা সঠিক চলক হিসেবে ডিক্লারেশন হবে। দ্বিতীয় যে পয়েন্টটি বলা আছে ভেরিয়েবল ডিক্লারেশনে সেটা হচ্ছে আন্ডারস্কোর ব্যতীত অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার। আমরা জানি কিছু স্পেশাল ক্যারেক্টার আছে, যেমন বিষয় এক্সক্লামেশন সাইন, @ সাইন, হ্যাশ, পার্সেন্টেজ, অ্যাস্টেরিস বা স্টার, প্লাস, মাইনাস, হ্যাঁ, এরকম আরও যে চিহ্নগুলো আছে এগুলোকে আমরা কি বলি, স্পেশাল ক্যারেক্টার বা বিশেষ চিহ্ন। তো এখানে এই স্পেশাল ক্যারেক্টারগুলোর মধ্যে আমরা ভেরিয়েবল ডিক্লারেশনের সময় কেবলমাত্র কোন ক্যারেক্টারটি ব্যবহার করতে পারবো, আন্ডারস্কোর ব্যতীত কিন্তু আমরা অন্য কোনো ক্যারেক্টার ব্যবহার করে চলক ডিক্লেয়ার করতে পারবো না। এই বিষয়টিকে আমাদেরকে মাথায় রাখতে হবে। 3 নম্বর পয়েন্টে বলা আছে যে একই ফাংশনে একই নামে 2 বা ততোধিক ভেরিয়েবল বিভিন্ন ধরনের ফাংশন, ছোট ছোট ফাংশন ব্যবহার করে লেখা হয়। আমরা যেটি ব্যবহার করি সেটি মেইন প্রোগ্রামের একটি অত্যাবশ্যকীয় ফাংশন। তো মেইন ফাংশনের মধ্যে আমরা একই নামে 2 বা ততোধিক ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না, অর্থাৎ একটা ফাংশনের মধ্যে এক নামে কেবলমাত্র একটি ভেরিয়েবলে ডিক্লেয়ার করা যাবে। তো এখানে একটি বিষয় আমরা জানি, প্রোগ্রাম একটি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। কেস সেন্সিটিভ মিনিং হচ্ছে যে এখানে ছোট হাতের এবং বড় হাতের অক্ষর আলাদা অর্থ বহন করে, অর্থাৎ একটি ছোট হাতের এ যে অর্থ বহন করে একটি বড় হাতের এ কিন্তু একটি আলাদা অর্থ বহন করে। তাহলে এখানে যে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি ভার, এখানে সকল ভেরিয়েবলের নামই ভার, কিন্তু এই সকল ভেরিয়েবলগুলোই কিন্তু ভিন্ন ভিন্ন ভেরিয়েবল। কেন, কারণ এখানে কোনোটা আপার কেস কোনোটা লোয়ার কেস ব্যবহার করে লেখা হয়েছে। তো প্রোগ্রামিংয়ে আপার কেস লোয়ার কেস দুটি আলাদা আলাদা অর্থ বহন করে। তাহলে আমরা কিন্তু চাইলে প্রোগ্রামিংয়ে একই নামে একাধিক ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো, কিন্তু সেগুলো সিমিলার হবে না, অর্থাৎ আপার কেস লোয়ার কেস মেনটেন করে আমরা সেটা লিখতে পারবো। এখানে প্রথমটা তিনটাই লোয়ার কেস অর্থাৎ ছোটো হাতের অক্ষরে লেখা হয়েছে, পরে কিন্তু আমি প্রথম যে ক্যারেক্টার ভিটাকে আপার কেস অর্থাৎ বড় হাতের অক্ষরে দিছি। তাহলে প্রথম ভেরিয়েবল এবং দ্বিতীয় ভেরিয়েবল এই দুটাই কিন্তু ভিন্ন ভেরিয়েবল, ঠিক আছে। তো এই বিষয়টি এভাবে একটু বর্ণনা করা যায়। আচ্ছা, পরবর্তী আমরা যে নিয়মটি জানবো সেটি হচ্ছে ভেরিয়েবল নামের মধ্যে কোনো ফাঁকা স্থান থাকতে পারবে না। আমরা যখন একাধিক ক্যারেক্টার বা একাধিক ওয়ার্ড দ্বারা কোনো একটি ভেরিয়েবলকে ডিক্লেয়ার করব, তখন সেই ক্যারেক্টার বা ওয়ার্ডগুলোর মধ্যে আমরা কখনোই কোনো ফাঁকা বা হোয়াইট স্পেস রাখতে পারবো না। যেমন আমরা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি মাই ভেরিয়েবল, এখানে যদি আমরা টোটালটাকে একটা ভেরিয়েবল কাউন্ট করি তাহলে কিন্তু এই বিষয়টি ভুল হবে। কেন ভুল হবে, কারণ টোটালটা একটা ভেরিয়েবল হতে গেলে সেই ভেরিয়েবলটির মধ্যে কোথাও কোনো ফাঁকা স্পেস থাকতে পারবে না। এখানে কিন্তু মাইয়ের পরে একটি ফাঁকা বা হোয়াইট স্পেস আছে, তাহলে এটা সঠিক ভেরিয়েবল ডিক্লারেশন নয়। 5 নম্বর যে নিয়মটি সেটি বলা আছে কোনো কিওয়ার্ডের নাম ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যায় না। কিওয়ার্ড বলতে আমরা জানি কিছু সংরক্ষিত শব্দ যেগুলো দ্বারা আমরা প্রোগ্রাম তৈরিতে ব্যবহার করি, যে শব্দগুলো বা যে ওয়ার্ডগুলো আমরা প্রোগ্রাম তৈরিতে ব্যবহার করি সেগুলোকে বলা হয় কিওয়ার্ড। এই ওয়ার্ডগুলো আমরা কখনোই ভেরিয়েবল নাম হিসেবে ব্যবহার করতে পারবো না। যেমন আমরা প্রোগ্রাম কী দ্বারা লিখি, ইফ, এলস, ফর, হোয়াইল, ডাবল, ইন্টিজার, ফ্লোট, এরকম আরও অনেকগুলো কিওয়ার্ডগুলো দ্বারা প্রোগ্রাম লেখা হয়, কিন্তু এই কিওয়ার্ডগুলো আমরা কখনোই চলক বা ভেরিয়েবল নাম হিসেবে ডিক্লেয়ার করতে পারবো না। সর্বশেষ যে নিয়মটি তা বলা আছে যে আনসি অর্থাৎ আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট এর নিয়ম অনুযায়ী ভেরিয়েবল নাম 31টি ক্যারেক্টারে বেশি ব্যবহার না করাই ভালো। চাইলে আমরা এর থেকে বেশি ব্যবহার করতে পারবো, কিন্তু কোনো একটা ভেরিয়েবল 31টি ক্যারেক্টারের বেশি ব্যবহার না করেই ভালো। যদিও আমাদের এত বড় নাম ব্যবহারের কোনো প্রয়োজন হয় না, আমরা সাধারণত ভেরিয়েবল নাম হিসেবে সেই নামগুলাই ব্যবহার করব যেগুলো আমাদের প্রোগ্রামিং সমস্যা সমাধানের সাথে সাদৃশ্যপূর্ণ। সেই নামগুলো দ্বারা ভেরিয়েবল ডিক্লেয়ার করলে প্রোগ্রামটি আমাদের বুঝতে সুবিধা হবে এবং বেটার হবে। তো
আমরা এখন দেখি যে এখানে অপশনগুলোর মধ্যে কোনটি সঠিক। তো এখানে প্রথম যে ক নম্বর অপশনটি আছে এটি কিন্তু ভুল। কেন ভুল? কারণ আমরা চলকের নিয়মে ডিক্লারেশনের প্রথম নিয়মে জানছি যে চলকের নাম কখনোই কোনো ডিজিট বা নাম্বার দিয়ে শুরু হতে পারবে না। তো এখানে কিন্তু ওয়ান টেস্ট এই ভেরিয়েবলটির ফার্স্ট ক্যারেক্টারটি একটি ডিজিট, তাহলে এটি সঠিক ডিক্লারেশন নয়। দ্বিতীয় যে খ নম্বর অপশনটি আছে সেখানে প্রথম ক্যারেক্টারটি অ্যালফাবেটিক ক্যারেক্টার, ঠিক আছে, কিন্তু এখানে ভেরিয়েবল নামের মধ্যে একটি ফাঁকা স্থান আছে। আমরা 4 নম্বর পয়েন্ট থেকে জানে নিলাম একটু আগে যে ভেরিয়েবল নামের মধ্যে কোনো ফাঁকা স্থান থাকতে পারবে না, তাহলে খ নম্বরে যে ডিক্লারেশন ভেরিয়েবল সেটিও ভুল। গ নম্বরে test@1, তাহলে আমরা বুঝতেই পারতেছি এই অপশনটিও ভুল। কেন ভুল? কারণ আমরা জানি এখানে অ্যাড্রেস একটি স্পেশাল ক্যারেক্টার, তো স্পেশাল ক্যারেক্টারগুলোর মধ্যে ভেরিয়েবল ডিক্লারেশনে কেবলমাত্র আন্ডারস্কোরই ব্যবহার করা যায়, আন্ডারস্কোর ব্যতীত অন্য কোনো ক্যারেক্টার আমরা সেখানে ব্যবহার করতে পারবো না, তাহলে এই চলক ডিক্লারেশনটিও সঠিক নয়। ঘ নম্বরটা আমরা দেখলে বুঝতে পারতেছি যে এখানে ফার্স্ট ক্যারেক্টারটি ফার্স্ট যে ডিক্লারেশন সেটি ক্যারেক্টার দ্বারা শুরু হয়েছে এবং এখানে একটি স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা হয়েছে এবং সেটিকে আন্ডারস্কোর। আমরা জানি আন্ডারস্কোর সঠিক ডিক্লারেশন প্রোগ্রামিংয়ের জন্য, এবং সবার শেষে কী ব্যবহার করা হয়েছে? ডিজিট ব্যবহার করা, অর্থাৎ ডিজিটটা পরবর্তীতে আসছে। তাহলে এখানে ঘ নম্বর যে ভেরিয়েবল ডিক্লারেশন এটি একটি সঠিক ডিক্লারেশন। তাহলে নিচের কোনটি সঠিক চলক? তাহলে হবে test_1, অর্থাৎ ঘ নম্বরে যে অপশনটি আছে সেটি। তাহলে এই এমসিকিউ এর অ্যান্সার হচ্ছে ঘ। তো এভাবে যে কোনোভাবে অপশনগুলো দেয়া থাকতে পারে। আমরা যদি চলক বা ভেরিয়েবল লেখার এই 6টি নিয়ম একটু ভালোভাবে জানে এবং বুঝে মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা এই টাইপের যে এমসিকিউটি থাকবে সেই এমসিকিউটি সঠিক উত্তর প্রদান করতে পারবো। আশা করি তোমরা এই এমসিকিউ এর এই টাইপের এমসিকিউগুলো আসলে সেটি অ্যান্সার করতে পারবে। পরবর্তীতে আমরা একটু অপারেটরের এমসিকিউগুলো দেখে নিই। এখানে একটি চলক ব্যবহার করা আছে এক্স এবং এক্সের ইনিশিয়ালাইজেশনের মান 100। পরবর্তীতে একটি স্টেটমেন্টে লেখা আছে যে এক্স ইকুয়াল এক্স %। এখানে একটি প্রশ্ন দেওয়া আছে যে উদ্দীপকে ব্যবহৃত অপারেটর হচ্ছে। এখানে যে উদ্দীপকটি দেওয়া আছে সেখানে আমরা কোন কোন অপারেটর ব্যবহার করেছি বা ব্যবহার করা হয়েছে সেটার আমাদেরকে অ্যান্সার করতে বলছে। তো এই অ্যান্সারটিও করার আগে আমরা আগে দেখে নেই যে প্রোগ্রামিংয়ে কোন কোন অপারেটর ব্যবহার করা হয় এবং কোন অপারেটর কোন অর্থ নির্দেশ করে। তো অপারেটর বলতে যা বোঝায় তা হলো সি ভাষায় গাণিতিক এবং যৌক্তিক কাজ করার জন্য যে সকল চিহ্ন যেমন প্লাস, মাইনাস, গুণ, ভাগ, লেস দেন, গ্রেটার দেন ইত্যাদি ব্যবহৃত হয় তাকে অপারেটর বলা হয়। অর্থাৎ যে চিহ্নগুলো বা গাণিতিক চিহ্নগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের গাণিতিক এবং যৌক্তিক কাজ করি সেই চিহ্নগুলোকেই অপারেটর বলা হয়। তো আমরা এখন অপারেটরের কিছু শ্রেণী বিভাগ দেখে নিই। তো বিভিন্ন ধরনের অপারেটর আছে। এখানে প্রথমটি বলা হচ্ছে যে অ্যারিথমেটিক বা গাণিতিক অপারেটর, অর্থাৎ গাণিতিক কাজ সম্পন্ন করার জন্য আমরা যে অপারেটরগুলো ব্যবহার করি সেগুলোকে বলা হয় অ্যারিথমেটিক বা গাণিতিক অপারেটর। এই ধরনের অপারেটর কোনগুলো? প্লাস, মাইনাস, গুণ, ভাগ এবং ভাগশেষ। প্রোগ্রামিংয়ে আমরা জানি গুণকে স্টার বা অ্যাস্টারিস্ক দ্বারা প্রকাশ করা হয়, ভাগকে একটি ফরওয়ার্ড স্ল্যাশ দ্বারা প্রকাশ করা হয় এবং ভাগশেষকে পার্সেন্টেজ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। দ্বিতীয় যে অপারেটরটি এখানে বলা আছে রিলেশনাল বা সম্পর্কযুক্ত অপারেটর, অর্থাৎ আমরা যদি কোনো স্টেটমেন্টের মধ্যে টার্মগুলোর মধ্যে রিলেশন ক্রিয়েট করতে চাই বা সম্পর্ক তৈরি করতে চাই তাহলে এই অপারেটরগুলো ব্যবহার করতে হবে। রিলেশনাল অপারেটরকে সম্পর্কযুক্ত অপারেটরও বলা হয়। তো রিলেশনাল বা সম্পর্কযুক্ত অপারেটর হচ্ছে 6টি। এখানে প্রথমটি হচ্ছে লেস দেন সাইন, পরেরটি গ্রেটার দেন, এরপরটি লেস দেন ইকুয়াল অর্থাৎ ছোট বা সমান, এরপরে হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল এর অর্থ বড় বা সমান, এরপরে ইকুয়াল ইকুয়াল অর্থাৎ সমান, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষের মান সমান দেখাতে এটি ব্যবহার করা হয়। সর্বশেষটি হচ্ছে নট ইকুয়াল অর্থাৎ সমান নয়। পরবর্তী অপারেটরটা হচ্ছে লজিক্যাল অপারেটর, অর্থাৎ লজিক নির্দেশের ক্ষেত্রে আমাদেরকে এই অপারেটরটি ব্যবহার করতে হবে। এই ধরনের অপারেটর তিনটি, একটি লজিক্যাল অ্যান্ড যেটাকে দুইটি অ্যান্ড চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এরপর লজিক্যাল অর যেটাকে দুইটি সোজা দাগ দ্বারা প্রকাশ করা হয়, এরপর লজিক্যাল নট যেটাকে একটি এক্সক্লামেশন সাইন দ্বারা প্রকাশ করা হয়। তো লজিক্যাল অপারেটরগুলো সাধারণত বিভিন্ন ধরনের কন্ডিশন কম্পেয়ারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমাদের যদি দুইটি কন্ডিশন দেওয়া থাকে সেখানে অ্যান্ড অপারেটর ব্যবহারের এর অর্থ হচ্ছে সেখানে সবগুলো কন্ডিশন বা দুটি কন্ডিশনে সত্য হইতে হবে। যদি একাধিক কন্ডিশন দেওয়া থাকে সেখানে যদি অর অপারেটর ব্যবহার করা হয় তাহলে এর অর্থ হচ্ছে সেখানে যে কোনো একটি কন্ডিশন সত্য হলে আমাদের রেজাল্টটি ট্রু আসবে। আর নটের কাজ হচ্ছে একটা ট্রু কন্ডিশনকে ফলস প্রমাণ করা, একটি ফলস কন্ডিশনকে ট্রু বোঝানো বা প্রমাণ করা। এরপর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, অর্থাৎ যে অপারেটরগুলো ব্যবহার করে আমরা চলকের মধ্যে ভ্যালু অ্যাসাইন করতে পারি সেগুলোকে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইন শব্দের অর্থ হচ্ছে জমা করা, অর্থাৎ কোনো চলকের মধ্যে মান জমা করার ক্ষেত্রে আমাদের এই অপারেটরগুলো ব্যবহার করতে হয়। এখানে প্রথমটা হচ্ছে ইকুয়াল, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, গুণ ইকুয়াল, ভাগ ইকুয়াল, ভাগশেষ ইকুয়াল। আমরা জানি
এই অপারেটরগুলো ব্যবহার তোমাদেরকে জেনে রাখতে হবে। তো এই টিউটোরিয়ালে আসলে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। তোমাদের যদি এই অপারেটরগুলো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি অপারেটরের উপর আলাদা একটি স্পেসিফিক টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করব। তাহলে এই অপারেটরগুলোকে আমরা বলছি অ্যাসাইনমেন্ট অপারেটর। এর পরবর্তীতে কন্ডিশনাল অপারেটর। কন্ডিশনগুলোকে আমরা অপারেটরের মাধ্যমে প্রকাশ করতে পারি। আমরা প্রোগ্রামিংয়ে কন্ডিশন ব্যবহার করি সাধারণত ইফ দ্বারা, কিন্তু ইফ ব্যবহার না করে আমরা যে ইফ অপারেটর আছে, যে অপারেটরটিকে কোশ্চেন মার্ক দ্বারা প্রকাশ করা হয়, সেই অপারেটরটি ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করি। এখানে কন্ডিশনাল অপারেটর দুইটা, একটি ইফ এবং একটি এলস। এখানে কোশ্চেন মার্ক দ্বারা ইফ বোঝানো হচ্ছে এবং কোলন দ্বারা এলস বোঝানো হচ্ছে। পরবর্তীতে বলা হচ্ছে যে বিট ওয়াইজ অপারেটর, অর্থাৎ যে অপারেটরগুলো বিট পর্যায়ে কাজ করে সেগুলোকে বলা হয় বিট ওয়াইজ অপারেটর। প্রথমটি হচ্ছে অর, এরপর একটি অ্যান্ড, এরপর একটি এক্সর, হ্যাঁ, এরকম আরও কিছু অপারেটর আছে। এরপরেরটি হচ্ছে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর। আমরা জানি চলকের মানগুলো যখন এক এক করে বৃদ্ধি পায় বা এক এক করে চলকের মানগুলো কমতে থাকে তখন সেগুলোকে অপারেটর দ্বারা প্রকাশ করা যেতে পারে। সেগুলোকে কি বলা হয়? ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট অপারেটর আমরা কখন ব্যবহার করব? যখন চলকের মান এক এক করে বাড়বে তখন। ডিক্রিমেন্ট অপারেটর আমরা কখন ব্যবহার করব? যখন চলকের মান এক এক করে কমবে তখন। তাহলে মোটামুটি এই ছিল আমাদের প্রোগ্রামিংয়ের অপারেটরের শ্রেণীবিভাগ। এছাড়া আরও অনেক অপারেটর আছে। তো আমাদের এইচএসসি সিলেবাসের জন্য বা আমাদের পাঠ্য বইয়ে মোটামুটি এই অপারেটরগুলোর কথাই বলা আছে। আমরা যদি এই অপারেটরগুলো জানে রাখতে পারি তাহলে কিন্তু আমরা ইজিলি এই টাইপের অপারেটর থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো হবে সেগুলো কিন্তু আমরা ইজিলি অ্যান্সার করে নিতে পারবো। তো এখানে অপারেটর, আমরা যদি কোশ্চেনটিতে ফিরে যাই তাহলে কোশ্চেনটিকে কি বলা আছে যে উদ্দীপকে ব্যবহৃত অপারেটর হচ্ছে। তো উদ্দীপকে আমরা আগে দেখে নিই যে কোন কোন অপারেটর দেয়া আছে। এখানে অপারেটর হিসেবে দেয়া আছে ইকুয়াল, নিচেও একটি ইকুয়াল দেয়া আছে, আর একটি হচ্ছে পার্সেন্টেজ। তাহলে অপারেটর হিসেবে আমাদের এখানে দুইটি অপারেটর দেয়া আছে বা দুইটি শ্রেণী বিভাগের অপারেটর দেয়া আছে, একটি ইকুয়াল এবং একটি পার্সেন্টেজ। আমরা যদি ইকুয়াল অপারেটরটিকে কাউন্ট করি তাহলে আমরা জানি ইকুয়াল হচ্ছে একটি রিলেশনাল, ইকুয়াল হচ্ছে একটি অ্যাসাইনমেন্ট অপারেটর। এই যে 4 নম্বর ধাপটাতে তোমরা দেখো অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে এখানে কি দেয়া আছে? ইকুয়াল দেয়া আছে। এবং পরবর্তী উদ্দীপকের অপারেটর কি? পার্সেন্টেজ। তো পার্সেন্টেজ আমরা জানি এটি অ্যারিথমেটিক বা গাণিতিক অপারেটর। এই যে পার্সেন্টেজ কি? অ্যারিথমেটিক বা গাণিতিক অপারেটর। তাহলে এখানে দুই টাইপের এমটিকিউ অপারেটর ব্যবহার করা হয়েছে, একটি অ্যারিথমেটিক এবং অপরটি হচ্ছে অ্যাসাইনমেন্ট। তাহলে এই এমসিকিউ এর অ্যান্সার হবে 1 ও 2। 1 ও 2 কোন অপশনে আছে? ক অপশনে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হবে হচ্ছে ক। তাহলে অপারেটর থেকে কিন্তু যেভাবেই কোশ্চেনটা আসবে তা কিন্তু না। অপারেটর থেকে বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে। যেমন বলতে পারে যে একটি চিহ্ন দেওয়া থাকতে পারে যে এটি কোন অপারেটরকে নির্দেশ করে। যেমন দুইটি অ্যান্ড চিহ্ন দেওয়া থাকলো যে দুইটি অ্যান্ড চিহ্ন এইটি কোন অপারেটর, তখন ডাবল অ্যান্ড চিহ্ন কি হবে? লজিক্যাল অপারেটর বলা হইতে পারে। এরকম বলা হতে পারে যে লজিক্যাল অপারেটর কয়টি? তো আমরা জানি লজিক্যাল অপারেটর 3টি। রিলেশনাল অপারেটর কয়টি? আমরা জানি রিলেশনাল অপারেটর 6টি। তো এইভাবে বিভিন্নভাবে অপারেটর থেকে এমসিকিউ প্রশ্নগুলো থাকতে পারে। তো আমরা যদি এই অপারেটরের শ্রেণী বিভাগটি একটু ভালোভাবে মনে রাখতে পারি তাহলে টাইপ থেকে যে এমসিকিউটি আসবে এটি আমরা অনায়াসে সঠিক উত্তরটি করে দিতে পারবো। আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই। এখানে একটি উদ্দীপক দেয়া আছে যেখানে একটি মেইন ফাংশনের মধ্যে কিছু স্টেটমেন্ট লেখা আছে। প্রথমে একটি চলক ডিক্লেয়ার করা হয়েছে এন, পরবর্তীতে স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে এন এর ভ্যালুটি নিয়ে আসে এবং প্রিন্টএফ এর মাধ্যমে সেই এন এর যে রুট মান সেই রুট মানটিকে আউটপুট হিসেবে প্রদর্শন করেছে। আমরা জানি রুটকে এসকিউআরটি বা স্কোয়ারের ফাংশন দ্বারা ডিক্লেয়ার করা হয়। তো এখানে প্রশ্ন যেটি দেওয়া আছে সেটা হচ্ছে উদ্দীপকে আবশ্যক হেডার ফাইল কোনটি? হেডার ফাইল আমরা জানি যে প্রোগ্রামের প্রথমেই যে ফাইলগুলো আমরা ইনক্লুড করি হ্যাশ ইনক্লুড স্টেটমেন্ট ব্যবহার করে, হ্যাশ ইনক্লুড ব্যবহার করে সেগুলোকে বলা হয় হেডার ফাইল। তো হেডার ফাইলগুলো ব্যবহারের প্রয়োজনীয়তা হচ্ছে যে আমরা প্রোগ্রামিং সমস্যার সমাধানে যে ফাংশনগুলো বা আমরা ওই প্রোগ্রামটা যে ফাংশনগুলো ব্যবহার করে লিখবো সেই ফাংশন স্টেটমেন্টগুলো কীভাবে কাজ করবে তার বর্ণনা বা নির্দেশনাগুলো কিন্তু হেডার ফাইলে আগে থেকেই দেওয়া থাকে। এই জন্য আমাদেরকে হেডার ফাইলগুলো ডিক্লেয়ার করার প্রয়োজন হয় যেন ওই ফাংশনগুলো সেই হেডার ফাইল থেকে তার যে ওয়ার্কিং স্টেটমেন্ট সেই স্টেটমেন্টগুলো জানে নিতে পারে। এটা যদি আমরা ডিক্লেয়ার না করি তাহলে ওই ফাংশনটি কিন্তু তার ওয়ার্কিং স্টেটমেন্ট জানতে পারবে না, এর ফলে সে সঠিকভাবে কাজ করবে না। এখানে বলা হচ্ছে উদ্দীপকে আবশ্যক হেডার ফাইল কোনটি? তো এটার অ্যান্সার করার আগে আমাদের যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে যে কোন হেডার ফাইলের আওতায় কোন কোন ফাংশন ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যদি প্রোগ্রামে কোনো একটা ফাংশন ব্যবহার করতে চাই তাহলে তার ওয়ার্কিং স্টেটমেন্ট ডিক্লারেশনের জন্য আমি কোন হেডার ফাইলটাকে ডিক্লেয়ার করব বা ইনক্লুড করব সেটা আমাদেরকে জানতে হবে। তো আমরা আগে সেই বিষয়টি একটু জানি নিই। তো এখানে কিছু হেডার ফাইল এবং তাদের যে লাইব্রেরির ফাংশন সেগুলো এখানে বর্ণনা করা আছে। তো এখানে প্রথম যে হেডার ফাইল সেটি হলো stdio.h, এর পুনরূপ কি? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এই হেডার ফাইল সাধারণত ইনপুট এবং আউটপুট যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো নিয়ে কাজ করে। তো ইনপুট আউটপুট ফাংশন আমরা জানি প্রিন্টএফ, স্ক্যানএফ, গেটচার, গেটস, পুটচার, পুটস, এই ফাংশনগুলো সেখানে
এই ফাংশনগুলো আমরা ইনপুট আউটপুট স্টেটমেন্ট হিসেবে কাজ করি। তো আমরা যদি প্রোগ্রামে এই ফাংশনগুলোর কোনো একটি ফাংশন ব্যবহার করে প্রোগ্রাম লিখি, তাহলে সেই ফাংশনটির ওয়ার্কিং স্টেটমেন্ট ডিক্লারেশনের জন্য আমাদেরকে কিন্তু অবশ্যই stdio.h যে হেডার ফাইলটি আছে সেটি ডিক্লেয়ার করতে হবে। পরবর্তী হেডার ফাইল দিয়ে হিসেবে দেওয়া আছে এখানে conio.h। তো conio.h কি, কনসোল ইনপুট আউটপুট, এর পুনরূপ হচ্ছে কনসোল ইনপুট আউটপুট। এর আওতাধীন ফাংশন দুইটি, গেট সিএস, এর পুনরূপ হচ্ছে গেট ক্যারেক্টার ফর উইন্ডো, এবং পরবর্তী ফাংশন আছে সিএলআর। এর প্রথম যে তিনটি হেডার ফাইল আছে এই হেডার ফাইলগুলোর যে ফাংশন, সেই ফাংশনগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তো আমরা দেখি এখানে আসলে কোন কোন ফাংশন ব্যবহার করা আছে। এখানে একটি ফাংশন দেওয়া আছে মেইন। তো মেইন কিন্তু একটি প্রোগ্রামের অত্যাবশ্যকীয় ফাংশন, এটা আমাদেরকে মাস্ট ডিক্লেয়ার করতে হবে। এর জন্য কোনো হেডার ফাইল ডিক্লারেশনের প্রয়োজন হয় না। তো আমরা যদি নিচে আসি তাহলে এখানে একটি ফাংশন দেওয়া আছে কি স্ক্যানএফ ফাংশন, নিচে আরেকটি ফাংশন দেওয়া আছে প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আরেকটি ফাংশন ডিক্লেয়ার করা আছে, সেটি হচ্ছে এসকিউআরটি বা স্কোয়ার রুট। তাহলে আমরা যদি দেখি তাহলে প্রিন্টএফ স্ক্যানএফ, এই যে প্রিন্টএফ এবং স্ক্যানএফ এই দুইটি ফাংশনের ওয়ার্কিং স্টেটমেন্ট কার মধ্যে দেওয়া আছে, stdio.h এর মধ্যে, এবং এসকিউআরটি এই ফাংশনের ওয়ার্কিং স্টেটমেন্ট কোথায় দেওয়া আছে, mat.h এর মাধ্যমে। এখানে কিন্তু এই তিনটি ফাংশন ছাড়া আর কোনো ফাংশন নাই। তাহলে এই তিনটি ফাংশনের ওয়ার্কিং স্টেটমেন্ট বা হেডার ফাইল কয়টি, দুইটি, একটি হচ্ছে stdio.h যেটা হচ্ছে প্রিন্টএফ এবং স্ক্যানএফ, আর একটি হচ্ছে sqrt যার জন্য হচ্ছে mat.h। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে 1 ও 3। তো 1 ও 3 কোন অপশন আছে, খ। তাহলে এখানকার উত্তরটি হচ্ছে খ। এখানে conio.h এই অপশনটি হবে না, কেন হবে না, কারণ আমরা জানি conio.h এর হেডার ফাইল হচ্ছে গেট সিএস এবং CLR/SCR। তো গেট সিএস CLR/SCR নামক কিন্তু কোনো ফাংশন উদ্দীপকে ডিক্লেয়ার করা নাই, তাহলে উদ্দীপকের জন্য কিন্তু এটা আবশ্যক কোনো হেডার ফাইল না। যদি এই দুইটি ফাংশন গেট সিএস বা CLR/SCR এর কোনো একটি উদ্দীপকে ডিক্লেয়ার করা থাকতো তাহলে আমাদের এই হেডার ফাইলটিও আবশ্যক হেডার ফাইল হিসেবে পরিণত হতো। তাহলে এইভাবে এই টাইপ থেকে একটি কোশ্চেন থাকতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কোন হেডার ফাইলের আওতায় কোন ফাংশনগুলো ব্যবহার করা হয় সেটা আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারছো। পরবর্তী এমসিকিউ এখানে বলা আছে কোনটি সি ভাষায় ব্যবহৃত কিওয়ার্ড। আমরা একটু আগেই দ্বিতীয় এমসিকিউটি সলভ করার সময় জানা নিয়েছি যে কিওয়ার্ড হচ্ছে কিছু সংরক্ষিত শব্দ, যে শব্দগুলো ব্যবহার করে আমরা প্রোগ্রাম রচনা করি। তো এখানে কোনটি সি ভাষার কিওয়ার্ড সেটা আমাদেরকে জানতে চাইছে। তো এটা অ্যান্সার করার জন্য আমাদের কী করতে হবে, সি ভাষার যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো কিন্তু আমাদেরকে একটু মনে রাখতে হবে। তো আমরা সি ভাষার কিওয়ার্ডগুলো একটু জানি নি। তো কিওয়ার্ড হলো প্রোগ্রামে ব্যবহৃত কিছু সংরক্ষিত বা বিশেষ শব্দ। সি প্রোগ্রামে 32টি স্ট্যান্ডার্ড কিওয়ার্ড আছে। হ্যাঁ, সি প্রোগ্রামের স্ট্যান্ডার্ড কিওয়ার্ড হচ্ছে 32টি, আনসি সিতে কিওয়ার্ডের সংখ্যা 47টি এবং সি প্লাস প্লাসে 63টি কিওয়ার্ড রয়েছে। তো এতগুলো কিওয়ার্ড আলাদা আলাদাভাবে মনে রাখা আমাদের জন্য অনেকটাই কঠিন, কিন্তু তারপরও আমাদের এই এমসিকিউ টাইপটা সলভ করার জন্য যে কিওয়ার্ডগুলো আমরা সচরাচর ব্যবহার করি বা আমাদের এইচএসসি সিলেবাসে যে কিওয়ার্ডগুলো বেশি বেশি ব্যবহার করা হয়েছে বা যেগুলোর কাছে আমরা বারবার করি সেই কিওয়ার্ডগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তো আমরা এখানে সি প্রোগ্রামিংয়ে ব্যবহৃত যে কিওয়ার্ড সেই কিওয়ার্ডগুলো একটু জানে নিই। তো এখানে সি প্রোগ্রামিংয়ে ব্যবহৃত যে 32টি কিওয়ার্ড সেই 32টি কিওয়ার্ড এখানে দেয়া আছে। তো এখান থেকে আমাদের কিওয়ার্ডগুলো একটু মনে রাখতে হবে। তো আমি আবারও বলতেছি, সবগুলো কিওয়ার্ড মনে রাখতে না পারলেও যে কিওয়ার্ডগুলো আমরা বারবার ব্যবহার করতেছি বা আমাদের প্রোগ্রামিং সমস্যার সমাধানে ব্যবহার করি সেগুলো আমাদেরকে জানা রাখতে হবে এইচএসসি সিলেবাসের প্রোগ্রামিং সমস্যার সমাধান। যেমন এখানে কী দেয়া আছে, অটো, ব্রেক। হ্যাঁ, ব্রেক নিয়ে আমরা পরবর্তীতে আলাদা একটা টিউটোরিয়াল আলোচনা করব। ব্রেক এবং কন্টিনিউ, এই ব্রেক কন্টিনিউ থেকে আমাদের বিভিন্ন ধরনের এমসিকিউ থাকে। তারপর আছে যে কন্টিনিউ, কনস্ট, আমরা কনস্ট্যান্ট মান ডিক্লেয়ারের ক্ষেত্রে এই কিওয়ার্ডটি ব্যবহার করতে পারি। ডু হচ্ছে একটি লুপ, ডু লুপ, আমরা ডু লুপ সম্বন্ধে জেনে আসছি। ডাবল, এলস, আমরা জানি কন্ডিশনের মিথ্যা অংশকে নির্দেশ করার জন্য এলস ব্যবহার করা হয়। এরপরে ফ্লোট হচ্ছে একটি ডাটা টাইপ। এরপরে ফর হচ্ছে একটি লুপ। গো টু, এটা একটি স্টেটমেন্ট যেটা লুপের মতো কাজ করে। ইফ দ্বারা আমরা কন্ডিশন নির্দেশ করি। আইএনটি হচ্ছে একটি ডাটা টাইপ কিওয়ার্ড, এটি দ্বারা ইন্টিজার মান বোঝায়। লং দ্বারা আমরা ডাটা টাইপের মানগুলোকে আরও ইনক্রিজ করতে পারি। রিটার্ন, এটি একটি কিওয়ার্ড। হ্যাঁ, এরকম আরও বিভিন্ন কিওয়ার্ড আছে। তো আমাদের কী করতে হবে, এগুলো একটু মনে রাখতে হবে। এটা মনে রাখা খুব কঠিন কিছু না, কারণ আমরা কিন্তু কিছু কিওয়ার্ডের নাম আগে থেকে জানা থাকি প্রোগ্রামিং সমস্যা সমাধানের সময়। তো এই কিওয়ার্ডগুলো তোমরা একটু দেখে পড়ে নেবে। এগুলো তোমাদের বইতেও দেওয়া আছে, অথবা তোমরা এখান থেকে স্ক্রিনশটের মাধ্যমে সেগুলো পরবর্তীতে পড়ে নিতে পারো। তাহলে এখানে অপশনটি কী হিসেবে কী দেওয়া আছে, একটি দেওয়া আছে আইএমজি, একটি দেওয়া আছে ফর, এরপর দেওয়া আছে সিলেক্ট, এরপর দেওয়া আছে HREF। তো এখানে যে সঠিক উত্তর সেটি হচ্ছে খ, কারণ আইএমজি, সিলেক্ট, HREF এগুলো কিন্তু প্রোগ্রামিংয়ের কিওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয় না। এই যে 32টি এখানে লিস্ট দেওয়া আছে কিওয়ার্ডে, তার মধ্যে কোথাও কিন্তু এই নামগুলো নেই। তোমরা যদি চতুর্থ অধ্যায়ে পড়ে থাকো তাহলে এই
এগুলো কিন্তু কিছু ট্যাগ নির্দেশ করে, অ্যাট্রিবিউট নির্দেশ করে, এগুলো চতুর্থ অধ্যায় HTML এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে এখানে সঠিক যে উত্তরটি হবে সেটি হচ্ছে ফর, অর্থাৎ অপশন হচ্ছে খ। তাহলে কিওয়ার্ড টাইপের যে এমসিকিউগুলো আমি আশা করছি তোমরা এটি পার্টে আমরা আরও প্রোগ্রামিংয়ের যে পঞ্চম অধ্যায়ের যে ইম্পর্টেন্ট বা যে টাইপগুলো থেকে প্রতিবারে প্রশ্ন আসে এগুলো নিয়ে আরেকটি পর্বে আমরা পরবর্তী অংশটি আলোচনা করব। পরবর্তী অংশে আমরা কিছু প্রোগ্রামিং, এগুলো আমরা এই পর্বে যেটি জানলাম সেটি হচ্ছে কিছু জ্ঞানমূলক বা মুখস্থ যে বিষয়গুলো আমাদের রাখতে হবে সেটি, কিন্তু পঞ্চম অধ্যায় থেকে শুধু মুখস্থ বিষয়গুলো থেকেই না, প্রোগ্রামিং যেগুলো আমাদের একটু বুঝে অ্যান্সার করতে হয় সেগুলো থেকে, যেমন ব্রেক থেকে, এমসিকিউ থেকে, কন্টিনিউ থেকে এমসিকিউ থেকে, অথবা উদ্দীপকে কোনো একটা প্রোগ্রাম দেওয়া থাকে ওই প্রোগ্রামের আউটপুট কী আসতে পারে সেই আউটপুটগুলো নির্দেশ করার প্রয়োজন হতে পারে। তো আরও দুই একটি মুখস্থের বিষয় সহ যে প্রোগ্রামিং বিষয়গুলো থেকে এমসিকিউ আসতে পারে সেগুলো নিয়ে আমরা পরবর্তী আরেকটি পার্টে আলোচনা করব। তো আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্ত। তোমরা এই এমসিকিউগুলো একটু ক্লিয়ার করে নিলে আশা করি পঞ্চম অধ্যায় থেকে যে এমসিকিউগুলো থাকবে সেগুলো নিয়ে তোমাদের আর কোনোটাতেই কোনো সমস্যা